প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক অনলাইন শিখন শেখানোর কার্যক্রমে আবারও তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা অর্থাৎ মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্ট জীব হিসাবে। তাকে দিয়েছেন নানা জ্ঞান বুদ্ধির সমারোহ। সুতরাং এই মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ প্রতিনিয়ত নানা চিন্তা নানা ভাবনা নিয়ে ব্যস্ত থাকে, নানা চিন্তার উদয় হয়। একের পর এক চিন্তা, একের পর এক নতুন নতুন পরিকল্পনা মানুষের মনে চলে আসে। সেই পরিকল্পনাকে, সেই চিন্তাকে মানুষ চায় অন্যের কাছে ব্যক্ত করতে। আর অন্যের কাছে ব্যক্ত করতে গিয়ে মানুষ সুপ্রাচীনকাল থেকেই মানুষ নানা পদ্ধতি অবলম্বন করে আসছে। কখনো কখনো মানুষ ইশারার মাধ্যমে নিজের মনোভাব অন্যের কাছে ব্যক্ত করেছে, কখনো কখনো তারা অঙ্গভঙ্গির মাধ্যমে অন্যের কাছে নিজের মনোভাব ব্যক্ত করেছে, কখনো আবার তারা চিত্র এঁকে তাদের মনোভাব অন্যকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু এই সার্বিক বিষয়গুলোর মধ্যে কোনো বিষয়ই মানুষকে তার সন্তুষ্ট করতে পারেনি মনোভাব ব্যক্ত করতে গিয়ে। তার পরবর্তীতেই বা ধারাবাহিক ক্রমেই আস্তে আস্তে আবিষ্কৃত হলো বা মানুষ ভাষা শিখতে শুরু করলো। আর সেই থেকে মানুষ তাদের মনোভাব ব্যক্ত করতে গিয়ে ভাষার জন্য নানা সময়ে ভাষা আয়ত্ত করতে গিয়ে নানাভাবে তারা যুদ্ধ করেছে, তারা অর্জন করেছে তাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতিকে। আমাদের ইতিহাস, আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশে, আমাদের ইতিহাস তোমাদের সবারই জানা। আমাদেরও ইতিহাসে একটা রক্তক্ষয়ী যুদ্ধের বর্ণনা স্মরণ করলেই আমাদের গা শিউরে ওঠে। 1952 সালে আমরা এই ভাষার জন্য যুদ্ধ করেছি। ভাষার জন্য অনেকেই তাদের প্রাণ দিয়েছে। তাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ। তাদের অবদানের কারণেই আজ আমরা দিব্যি সাবলীলভাবে আমাদের মনোভাব আমাদের নিজস্ব ভাষায়, নিজস্ব সংস্কৃতিতে, মায়ের ভাষায়, মাতৃভাষায় আমরা অন্যের কাছে সহজেই ব্যক্ত করতে পারছি। সুতরাং এই ভাষা কি, এই ভাষা জানবো না তা কি হয়? তা এখন আমরা জেনে নেই। ভাষাযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব অন্যের কাছে প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। এই ভাষা সৃষ্টির পর থেকে নানাভাবে নানা বৈয়াকরণিকগণ, নানা ভাষাবিদ বা চিন্তাবিদ তারা ভাষা নিয়ে গবেষণা করেছেন, নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে ভাষার সর্বোৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার মতে ভাষা বলতে বোঝায় মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তাহলে এই ভাষার সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি, কয়েকটি শব্দ আছে যে শব্দগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকলে আমরা এই ভাষার সংজ্ঞাটা সহজেই বুঝতে পারব। যেমন বলা হয়েছে যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত। এই যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্র একটা কথা বলা হয়েছে, বাকযন্ত্র কি এটা যদি আমরা না জানি তাহলে শুধু মুখস্থ করতে থাকবো, কিন্তু সহজেই মুখস্থ হবে না বা আয়ত্ত করতে পারবো না। বাকযন্ত্র হচ্ছে এই ভাষা ধ্বনি উচ্চারণের জন্য যে সকল মানুষের অঙ্গ ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে ভাষা। যেমন আমাদের ফুসফুস থেকে শুরু করে গলনালী, জিহ্বা, দাঁত, তালু, ঠোঁট এগুলো ভাষার উচ্চারণে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং এগুলোকেই বলা হয় বাকযন্ত্র। এখন আরেকটি কথা আছে, বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি উচ্চারিত হয়, তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আমাদের এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজ বা সাউন্ড।
আর এই অর্থবোধক আওয়াজ বা সাউন্ড ছাড়া কিন্তু আমরা ভাষা বলতে পারি না, ভাষা হতে পারে না। সুতরাং মনের ভাব প্রকাশ করতে হলে নিশ্চয়ই তো একটা অর্থ থাকতে হবে, একটা অর্থ হতে হবে, না হলে তো ভাষা হবে না। এই জন্য আমাদের এটা কি হতে হবে, অর্থবোধক আওয়াজ বা সাউন্ড হতে হবে। এখন এই ভাষা সৃষ্টির পর থেকে বর্তমান পর্যন্ত আমরা যদি একটু ইতিহাসকে স্মরণ করি বা দেখি, তাহলে দেখব যে এই ভাষার পরিবর্তন নানা সময়ে নানাভাবে নানা রকম পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তনের পিছনে কিছু কিছু কারণও ছিল বা এখনও আছে, যে কারণে ভাষার পরিবর্তন ঘটে। সুতরাং তিনটা কারণে ভাষার পরিবর্তন ঘটে, এটা আমরা প্রত্যক্ষ করেছি। এই তিনটি কারণ হচ্ছে স্থান, কাল আর পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন ঘটে। স্থান, কাল আর পরিবেশ ভেদে। 1 স্থান, 2 কাল, 3 হচ্ছে পরিবেশ। এই প্রশ্নটি অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে, কিসের ভেদে ভাষার পরিবর্তন হয়। তাহলে স্থান, কাল আর পরিবেশ ভেদে। এখন স্থান কি? যেমন ঢাকা একরকম ভাষা প্রচলিত আছে, স্থানীয় ভাষা। আবার চট্টগ্রামে অন্যরকম ভাষা প্রচলিত আছে, গোপালগঞ্জে একরকম ভাষা প্রচলিত আছে, খুলনা এক অন্যরকম ভাষা। এই যে স্থান ভেদে ভাষার এরকম পার্থক্য হয়। এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের ভাষার সাথে কিছুটা মিল থাকে না, কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় বা দেখা যায়। এখন দ্বিতীয়ত কাল মানে হচ্ছে সময়। এখন প্রাচীনকালে ভাষাটা যেমন ছিল, মধ্যযুগে ছিল অন্যরকম, আর বর্তমানে আধুনিক যুগে মানুষের সচেতনতা বেড়েছে। আর এই সচেতনতার সাথে সাথে যত ভুল ভ্রান্তি যা ছিল সবগুলো আস্তে আস্তে সংশোধিত হয়ে নতুনভাবে মানুষ ভাষাটাকে আরও পরিমার্জিত করে সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করছে। সুতরাং এই যে পরিবর্তন, এটা হলো সময়ের সাথে সাথে পরিবর্তন, এটাকে বলা হয় কাল অনুসারে ভাষার পরিবর্তন। দ্বিতীয়টা আছে পরিবেশ ভেদে। এক একটা স্থানে দেখা যাচ্ছে যে একটা ঢাকার কথাই আমরা বলি, যে ঢাকায় কোথাও আছে শিক্ষিত বা উচ্চবিত্ত শ্রেণীর মানুষের বসবাস, ভদ্রস্থিত মানুষ যেখানে, আর যেখানে বস্তি বা একটা নিম্ন শ্রেণীর মানুষ, যেখানে পড়ালেখার আলো যেখানে খুব কম পৌঁছেছে, সেখানের পরিবেশ আর উচ্চশিক্ষিত সমাজের পরিবেশ, এটা তো একরকম হওয়ার কথা না, স্বাভাবিকভাবে কিছুটা পার্থক্য হয়ে থাকে। এই যে পরিবেশ ভেদেও ভাষার পার্থক্য হয়, সেই বিষয়টি এই উদাহরণের মাধ্যমেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ভাষার পরিবেশ ভেদেও পরিবর্তন হয়ে থাকে। সুতরাং তিনটা বিষয়, স্থান, কাল ও পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন হয়ে থাকে। এখন পৃথিবীতে সৃষ্টির পর থেকে সৃষ্টিকর্তা একরকম ভাষা দিয়ে পৃথিবীতে সকল মানুষ প্রেরণ করেননি। কি বলেছি? পৃথিবীতে একই ভাষাভাষীর মানুষ দিয়ে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেননি। অঞ্চলভেদে বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে তাই রয়েছে এক এক ধরনের পার্থক্য বা ভ্যারিয়েশন, ভিন্নতা। অর্থাৎ আমাদের দেশে যে ভাষা আমাদের মাতৃভাষা, আমেরিকার ভাষা তাদের মাতৃভাষা বাংলা নয়। তো এরকম করে সারা পৃথিবীতে অনেক প্রকারের ভাষা প্রচলিত আছে, আর সেই সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যায় দাঁড় করানো হয়েছে। সেই সংখ্যাটি হচ্ছে ৩,৫০০। সুতরাং বলা যায় বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর মতো মাতৃভাষা প্রচলিত আছে। আর এই ৩,৫০০ ভাষার মধ্যে ভাষাভাষীর বিবেচনায় বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। অর্থাৎ মাতৃভাষার বিবেচনায় এই যত জনসংখ্যার বিবেচনায় বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। আর এই বাংলা ভাষা চতুর্থ স্থান অবলম্বন করে শুধু আমাদের এই দেশেই থেমে থাকেনি, অর্থাৎ বাংলাদেশের গণ্ডির মধ্যেই সীমিত থাকেনি। এই দেশ ছাড়াও আরও অন্যান্য দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যেও এই ভাষা প্রচলিত আছে। সেই সংখ্যা কিছুটা কম। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 5টি রাজ্য আছে যেখানে বাংলা ভাষা প্রচলন আছে। এই 5টি রাজ্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, উড়িষ্যা ও আসাম। মনে রাখতে হবে কিন্তু এই
প্রশ্নটাও পরীক্ষায় আসে যে ভারতের কোন কোন রাজ্যে বাংলা প্রচলন আছে। তাহলে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম। পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, উড়িষ্যা, আসাম। এই পাঁচটি রাজ্যে বাংলা কিন্তু প্রচলিত আছে। সুতরাং আমরা বলতে পারবো যে বাংলাদেশ ছাড়াও এই 5টি রাজ্যে বাংলা ভাষা প্রচলিত আছে। এখন পৃথিবীতে কত কোটি মানুষের ভাষা সেটাও একটা পরিসংখ্যান আছে যে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। 30 কোটি। একটা বিষয় এখানে লক্ষণীয় যে আমরা 30 কোটি এভাবে লিখতে পারি না, সামনে আমাদের পূর্বে আমাদের একটা প্রায় কথাটা উল্লেখ করতে হবে, কারণ সঠিক পরিসংখ্যান কে বাড়লো কে কমলো 2 1 জন বা 2 4 10 20 জন এভাবে পরিমাপ করে বলা, সঠিক পরিসংখ্যান বলা যায় না। এজন্য আমরা লক্ষ্য করব যে প্রায় কথাটি যেখানে আছে সেই উত্তরটি আমরা বেছে নেব। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র জনগণ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা তাদের অঞ্চলের একটা পার্থক্য, আলাদা অঞ্চলভিত্তিক একটা ভাষা আছে। এই যে অঞ্চল ভিত্তিক ভাষা, এই ভাষাকে বলা হয় আঞ্চলিক কথ্য ভাষা। এই অঞ্চল ভিত্তিক যে ভাষা, এই ভাষাকে বলা হয় আঞ্চলিক কথ্য ভাষা। যেমন এক অঞ্চলের মানুষ বলল মোর দুগা হোলা আছিল, হোলা। এখন আমরা 8ম শ্রেণীর বইয়ে এই বিষয়টি ভালো লেখা আছে, আমরা পড়েছি। আরেকজন বলেছে ওগা মানুষের দুইটা সাওয়াল আছিল। আরেকজন বলছে ওগা মানুষের একটা মানুষের 2টা হুত আছিল। এই যে আঞ্চলিক ভাষা, এই আঞ্চলিক ভাষা অঞ্চল ভেদে তৈরি হয়ে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ভেদে এই ভাষাগুলো সৃষ্টি। এজন্য এগুলোকে বলা হয় আঞ্চলিক কথ্য ভাষা। এরপরে আমরা দেখব যে বাংলা ভাষার শ্রেণীবিভাগ, কি শ্রেণীবিভাগে বিভক্ত করা হয়েছে। বাংলা ভাষাকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। ভাষা প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা, দ্বিতীয় হচ্ছে লিখিত ভাষা বা লেখ্য ভাষা। মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা ও লেখ্য ভাষা। এখন লিখিত ভাষা আবার 2 প্রকার হয়ে থাকে। যেমন লিখিত ভাষা 2 প্রকার, এক হচ্ছে সাধু ও চলিত ভাষা। আবার মৌখিক ভাষাও আবার 2 প্রকার বলা হয়, একটা হচ্ছে চলিত আঞ্চলিক। এই হচ্ছে ভাষার শ্রেণীবিভাগ। এখন আমরা জানবো যে সাধু ভাষা। তাহলে এই শ্রেণীবিভাগে আমরা দেখেছি যে লিখিত ভাষা যে 2 প্রকার। এই সাধু ভাষা কি? সাধু ভাষা হচ্ছে যে ভাষা গুরু গম্ভীর, তৎসম শব্দবহুল, ক্রিয়া সর্বনাম পদ সাধারণত দীর্ঘ হয় এবং আভিজাত্যের অধিকারী, সেই ভাষাকে বলা হয় সাধু ভাষা। আমি সাধু ভাষার সংজ্ঞাটা আবার তোমাদের উদ্দেশ্যে বলছি যে ভাষা গুরু গম্ভীর, তৎসম শব্দবহুল, ক্রিয়া ও সর্বনাম পদ সাধারণত দীর্ঘ হয়, আভিজাত্যের অধিকারী, সেই ভাষাকে বলা হয় সাধু ভাষা। একটু পরে আমরা একটা উদাহরণ দিলে বিষয়টি আরও আমাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে। এরপরে দেখি আমরা চলিত ভাষা কি। চলিত ভাষা বলতে বোঝায় বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতির সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাই হচ্ছে চলিত ভাষা। এটা বইয়ের সংজ্ঞা, তোমাদের 9ম ও 10ম শ্রেণীর বইয়ে এই সংজ্ঞাটি দেওয়া আছে যে বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতির সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাই হচ্ছে আদর্শ চলিত ভাষা। এইটাকে আবার আমরা 8ম শ্রেণীর বইয়ে এরকম সংজ্ঞা দেখেছিলাম যে
ভাগীরথী নদীর উভয় কূলের মানুষের, শিক্ষিত ভদ্রচিত মানুষের ব্যবহৃত ভাষা অবলম্বনে সৃষ্ট ভাষাকে বলা হয় চলিত ভাষা। সুতরাং যে কোনো একটি সংজ্ঞা মনে রাখলেই হবে। এই সংজ্ঞাটিও পরীক্ষায় অনেক সময় এসে থাকে। তো এরপরে আমরা দেখি যে সাধু ও চলিত ভাষার এই যে পার্থক্য, তাহলে সাধু ভাষা কি? সাধু ভাষার একটা বাক্য আমরা এখানে লিখব। যেমন যদি আমি বাক্যটি এভাবে লিখি, অদ্য বিদ্যালয়ের পাঠ চুকাইতে হইবে, না হলে পণ্ডিত মশাই আমাদিগকে প্রহার করিবেন। একটা সাধু ভাষার একটা বাক্য লিখলাম। চলিত ভাষার অদ্য বিদ্যালয়ের পাঠ চুকাইতে হইবে, না হলে এখানে লিখলাম আমরা নচেত পণ্ডিত মশাই আমাদিগকে প্রহার করিবেন। একটি সাধু ভাষার বাক্য। গুরু গম্ভীর বলা হয়েছে যে এই যে অদ্য শব্দটার অর্থ আমরা অনেকেই একটু কম শিক্ষিত কোনো কাউকে বললে সে হয়তো বুঝতেই পারবে না। অদ্য বিদ্যালয়ে পাঠ চুকাইতে হইবে, নচেত, একটু কঠিন শব্দগুলো, যে শব্দগুলোকে বলা হয় গুরু গম্ভীর, তৎসম শব্দ এগুলো। আর ক্রিয়া ও সর্বনাম পদ, ক্রিয়াপদ করিবেন, এটা ক্রিয়াপদ। আর হচ্ছে সর্বনাম পদ আমাদিগকে মানে আমাকে। এই সর্বনাম ক্রিয়াপদ সাধারণত আমরা সংজ্ঞায় বলেছি যে দীর্ঘ হয় এবং আভিজাত্যের অধিকারী, গুরু গম্ভীর ভাব থাকে। সুতরাং এই হলো একটা সাধু ভাষার বাক্য। এটাকে আমরা চলিত ভাষার বাক্যে রূপান্তর করলে এরকম হবে যে অদ্য শব্দের অর্থ হচ্ছে আজ বিদ্যালয়ের পাঠ মানে পড়া, চুকাইতে হইবে মানে শিখতে হবে, নচেত মানে না হলে পণ্ডিত মশাই আমাকে প্রহার করবেন। ছোট করে লিখলাম ক্রিয়াপদগুলো। এই হলো সাধু ভাষা থেকে চলিত ভাষার, সাধু ভাষা আর চলিত ভাষার উদাহরণ। এরপরে আমরা দেখব যে সাধু ভাষার আর চলিত ভাষার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো আমাদের অবশ্যই বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হবে, কারণ এখান থেকে এই ভাষা থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে সাধু ও চলিত ভাষার পার্থক্য থেকে প্রশ্ন হয় অধিকাংশ সময়। তাহলে সাধু ভাষা আর চলিত ভাষার পার্থক্য আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সাধু ভাষা তো কি, সাধু ভাষা জেনে নিলাম। এখন প্রথমত সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, অর্থাৎ সাধু ভাষা হচ্ছে সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। এই ভাষা শুধু লিখিত আকারেই বর্তমানে দেখা যায়। আর চলিত ভাষা হচ্ছে সর্বজন বোধ্য লেখার আর পড়ার ভাষা, অর্থাৎ চলিত ভাষা লেখার কাজেও ব্যবহৃত হয়, পড়ার কাজেও ব্যবহৃত হয়। প্রথম 1 নাম্বার পার্থক্য আমরা জেনে নিলাম। নাম্বার 2, সাধু ভাষা
ব্যাকরণের নিয়ম অনুসারী, অর্থাৎ সুপ্রাচীন কাল থেকেই ব্যাকরণের যে নিয়ম, সেই নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে আসছে সাধু ভাষা। কিন্তু চলিত ভাষার ব্যাকরণের শুধু ওই প্রাচীনকালের নিয়মটা মেনে চলে, আধুনিক নিয়মগুলো এখনো চলিত ভাষায় ওইভাবে প্রযোজ্য হয়নি। তৃতীয় নাম্বার নিয়মে আমরা দেখব, তৃতীয় নাম্বার হচ্ছে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট হয়ে থাকে। সাধু ভাষায় পদবিন্যাস সুনির্দিষ্ট, মানে যেভাবে পদগুলো একের পর এক সাজানো হবে, সেই একটা যে সৃষ্টি হয়েছিল পদবিন্যাস, মানে একটা আমি স্কুলে যাই, এই যে আমি স্কুলে যাই যে পদবিন্যাস, এটাকে আর পরিবর্তন করা হয়নি। এই ধারাবাহিকতা, সিকুয়েন্সটা বজায় রেখে যে একটা রুলস, সেই রুলসটা সবসময় সুনির্দিষ্ট ছিল, এখনও সেটাই আছে। কিন্তু চলিত ভাষায় এই রুলসটা, অর্থাৎ পদবিন্যাস, বাক্যের মধ্যে যে পদের যে বিন্যাস, সেই বিন্যাসটা কখনো কখনো পরিবর্তিত হয়। এজন্য বলা হয় সুনির্দিষ্ট বা সুনিয়ন্ত্রিত নয়। তারপরে দেখব আমরা চতুর্থ নাম্বারে আছে সাধু ভাষায় তৎসম শব্দবহুল, অর্থাৎ কঠিন কঠিন একটু জটিল পেঁচানো শব্দ, এরকম যেমন এখানে একটা আছে অদ্য, এই ধরনের শব্দ। তারপরে নসের, একটু জটিল শব্দ, কঠিন শব্দগুলো থাকে, যেন বলা হয় তৎসম শব্দ বহুল। আর চলিত ভাষায় তৎসম শব্দ তুলনামূলকভাবে কম। আরেকটি বিষয় পরবর্তী পার্থক্যতে আমরা দেখব যে সাধু ভাষা নাটক, সংলাপ ও বক্তৃতায় একেবারেই অনুপযোগী। সাধু ভাষা দিয়ে নাটক, সংলাপ আর বক্তৃতা হয় না। কিন্তু চলিত ভাষায় আমরা দেখি যে নাটক, সংলাপ, বক্তৃতায় অধিক উপযোগী, শুধু উপযোগী নয়, বরং সব বেশি উপযোগী। আর পরবর্তী পার্থক্যে আমরা দেখি কি আছে, পরবর্তীতে আছে সাধু ভাষায় ক্রিয়া, সর্বনাম পদ, ক্রিয়া ও সর্বনাম পদ আর অব্যয় পদ সাধারণত দীর্ঘ, মানে একটু বড় হয়। যেমন এখানে আমরা ক্রিয়াপদকে একটু আলাদা করে দেখি, যেমন করিবেন, সাধু ভাষায় করিবেন বড় ছিল, এটাকে ছোট করে লেখা হয়েছে এখানে। সুতরাং আমরা জানলাম যে এটা একটু দীর্ঘ হয়। এই যে হইবে বড় ছিল, এখানে হয়েছে হবে, ছোট হয়ে গেছে। অর্থাৎ সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদ, অব্যয় পদ দীর্ঘ হয়, আর চলিত ভাষায় এটা অপেক্ষাকৃত ছোট হয়। সাধু ভাষায় আমরা আগে পড়েছি যে গুরু গম্ভীর ও আভিজাত্যের অধিকারী, আভিজাত্য নিয়ে, দম্ভ নিয়ে সাধু ভাষা একইভাবে এখনো ব্যবহৃত হয়ে আসছে। আর চলিত ভাষা এরকম কোনো দম্ভ নাই, পরিবর্তন হলে হোক, নতুন নতুন পরিবর্তন, সহজ নিয়ম আসুক, এই যে একটা পরিবর্তনের একটা ধারা, এটা চলিত ভাষা অক্ষুণ্ণ রেখেছে। এজন্য চলিত ভাষা গুরুগম্ভীর নয়, আভিজাত্যের অধিকারী নয়। চলিত ভাষা হচ্ছে সহজ সরল এবং প্রাঞ্জল, সহজ সরল এবং প্রাঞ্জল। সর্বশেষ পার্থক্যে আমরা দেখি যে সাধু ভাষা অপরিবর্তনীয়, অর্থাৎ সাধু ভাষার পরিবর্তন হয় না, আর চলিত ভাষা পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তো হচ্ছে নতুন নতুন ভাষা, নতুন নতুন ভাষার আবিষ্কৃত হচ্ছে, ভাষার পরিবর্তন ঘটছে। এরকম করে চলিত ভাষা সব সময় তার নিজের অবস্থানকে নিত্য নতুন অবস্থানে দাঁড় করাচ্ছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। এই ছিল সাধু চলিত ভাষার পার্থক্য। সুতরাং এই পার্থক্যগুলো তোমরা একটু বারবার অনুশীলন করো, তাহলে মনে থাকবে। এরপরে আমরা দেখব যে সাধু চলিত ভাষায় কয়েকটি শব্দ আছে আমাদের পাঠ্য বইয়ে, সাধু ভাষার শব্দ আর চলিত ভাষার শব্দ। এই সাধু ভাষার আর চলিত ভাষার এই শব্দগুলো পার্থক্য করতে গেলে একটু আমাদের বেগ পেতে হয়, মানে একটু চিন্তায় পড়ে যেতে হয়, এটা কি সাধু ভাষা না চলিত ভাষা, সাধু ভাষা না চলিত ভাষা। যদি বলা হয় জুতা, জুতা তাহলে কি সাধু ভাষা নাকি চলিত ভাষা? স্বাভাবিকভাবেই অনেকেই বলবে যে এটা জুতা একটা চলিত ভাষা, কিন্তু না, জুতা এটা সাধু ভাষা। জুতা, তারপরে সুতা, এগুলো মনে রাখতে হবে।
জুতা চলিত ভাষায় হবে জুতো, আবার সুতা চলিত ভাষায় হবে সুতো। তেমনি আরো কয়েকটি শব্দ আছে, যেমন বর্ণ, তৎসম শব্দ। বর্ণ চলিত ভাষায় হবে বুনো। এই 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 কথা শোনো না, আমরা প্রায় বলি, কিন্তু এইটা কিন্তু সাধু ভাষার শব্দ, এটা আমরা মিশ্রণ করে থাকি প্রায়। এটা হবে কি, এই হবে না, এই কথা শোনো হবে না, হবে এই কথা শোনো না, এভাবে বলতে হবে। কিন্তু একটু কেমন যেন লাগে যে এই কথা শোনো না, কিন্তু তারপরে আমাদের সাধু চলিত ভাষার মিশ্রণকে এড়াতে হলে আমাদের বলতে হবে এ, বলতেই হবে। তারপর হচ্ছে কেহ, কেহ কি আছে এখানে, তাহলে কেহ এটাকে হবে চলিত ভাষায় কেউ, অর্থাৎ সাধু ভাষা কেহ, চলিত ভাষায় কেউ হয়। এটাও আমাদের একটু সমস্যা হয়, আমরা কখনো কখনো এই চলিত ভাষার কথা শব্দটি সাধু ভাষায় বলে ফেলি। অদ্য আরেকটা শব্দ, সর্বশেষ, অদ্য, আজ। এই শব্দগুলো আমরা সাধারণত একটু আমাদের বইয়ে, বাকিগুলো অনেক সহজ, কিন্তু তোমাদের কাছে সহজ মনে হয়, তোমরাই বলেছো যে স্যার এইগুলোই, তারপর আমাদের কাছে কনফিউশন মনে হয়। সুতরাং এই শব্দগুলো আমি আলাদা করে এই জন্যই তোমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিলাম, যে এই শব্দগুলো তোমরা আরেকবার একটু পড়ো, একটু দেখো, তাহলেই এগুলো মনে রাখতে পারবে। তো ভাষার আলোচনা আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে, অর্থাৎ ভাষার নিয়ে একটা পর্বে আলোচনা করা একটু দীর্ঘ বা বড় হয়ে যায়, তোমাদেরও এটা এত সময় ধৈর্য নিয়ে বসে থাকা কষ্টসাধ্য ব্যাপার। এই কারণে আমি পরবর্তী আবার 2টা পর্বে আমি তোমাদের ভাষার পরিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পর্বের আলোচনা শেষ হলো, দ্বিতীয় পর্বে আবার আমরা পরবর্তী ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায়।